এক গ্রামে স্বপন নামে এক লোক তার পরিবার নিয়ে একসাথে থাকতো। গ্রামে তার এক আলুর পরোটার দোকান ছিল। স্বপন তার আলুর পরোটা এত ভালো বানাতো যে তার আলুর পরোটা গ্রামবাসীরা ভিড় করে খেতে আসতো। দাদা, এক প্লেট আলু পরোটা দেবে? হ্যাঁ দাদা, দিচ্ছি। এই নিন দাদা। স্বপন লোকটাকে আলুর পরোটার প্লেট দেয়। লোকটা পরোটা মুখে দিতেই বলে, সত্যি দাদা, আমি আমার জীবনে এত স্বাদের আলুর পরোটা অন্য কোথাও খাইনি। যেই স্বাদ তোমার হাতের আলুর পরোটায় আছে সেটা আর কোথাও নেই। ধন্যবাদ দাদা, এটা তো ওপরওয়ালার দয়া। হ্যাঁ দাদা, খুব ভালো খেলাম। দাদা, আমাকে 4টি প্যাক করে দাও, বাড়ি নিয়ে যাব। প্রতিদিনের মতো আজও স্বপনের কামাই খুব ভালো হয়। সে আজকের সব টাকা বাড়ি গিয়ে তার বউকে দিয়ে দেয়। এত টাকা দেখে তার বউ অনেক খুশি হয়ে যায়। কিন্তু স্বপনের বউ দেখে স্বপন চিন্তায় আছে। সে স্বপনকে জিজ্ঞেস করে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই বউ, আমি পুরো দিন এত পরিশ্রম করে আলুর পরোটা বানিয়ে বিক্রি করি, কিন্তু দিনের শেষে এই অল্প কিছু টাকাই কামাই হয়। যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা কোনোদিনও বড়লোক হতে পারবো না। এই কেমন কথা বলছো? লোকেরা তোমার হাতের আলুর পরোটা খেতে দূর দূর থেকে আসে। তোমার কামাই তো ভালোই হচ্ছে, আর ওপরওয়ালার দেওয়ার সব কিছুই তো আমাদের আছে। থাকার ঘর আছে, পেট ভরা খাবার আছে, পরার কাপড়ও আছে, আর আমাদের কি চাই? তুমি খুব সরল সিধা বউ। এখনকার সময়ে এই কটা টাকায় কি হয়? এখন দিন দিন জিনিসের এত দাম বাড়ছে, কিন্তু পরোটার যদি একটু দাম বাড়ানো হয় লোকেরা দোকানে আসাই বন্ধ করে দেয়। কিন্তু তারপরেও তুমি দিনে 2000 টাকা কামাই করছো। মাসে 50-60 হাজার টাকা কামাইয়ের পরও তোমার মনে আরো লোভ হচ্ছে? ছাড়ো, তুমি এসব বুঝবে না। হা 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 হা। যখন ঘি সোজা আঙুলে বের না হয় তখন আঙুল বাঁকাতে হয়। মানে? কিছু না। আচ্ছা, খুব খিদে পেয়েছে, চলো আমরা খেয়ে নেই। কাল সকালে যে আবার দোকান খুলতে হবে। পরদিন সকালে স্বপন যখন তার দোকানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন তার মাথায় একটা বুদ্ধি আসে। হ্যাঁ, বুদ্ধি পেয়েছি। আজ থেকে পরোটা সাইজ একটু ছোট করে দেব, তাহলে অনেক টাকা লাভ করতে পারবো। কিছুক্ষণ পর স্বপন তার দোকান খোলে। স্বপন আজ সত্যি তার পরোটার সাইজ ছোট করে দেয়, আর তার তরকারির জন্য বড় বাটির জায়গায় ছোট বাটি ব্যবহার করে। এর কারণে স্বপন আজ 2 প্লেট পরোটা বিক্রি করে 3 প্লেট পরোটার দাম ইনকাম করে। স্বপন দাদা, আমি রোজ আপনার দোকান থেকে 1 প্লেট পরোটা খাই, আর তাতে আমার পেট ভরে যায়। কিন্তু কেন জানি না আজ না আমার পেট ভরেনি। মনে হয় আজ তোমার একটু বেশি খিদে পেয়েছে। এক প্লেটে যেহেতু তোমার পেট ভরেনি, তাহলে আর 1 প্লেট আলু পরোটা খাও। ঠিক বলেছো দাদা, দাও, আর 1 প্লেট দাও। এইভাবেই স্বপন অন্য দিনের ইনকামের তুলনায় আজ 1.5 গুণ বেশি লাভ করে। তারপর থেকে স্বপন এইভাবেই কিছুদিন আলুর পরোটা বিক্রি করে, আর এই ছোট পরিবর্তনে তার গ্রাহকরাও কিছু বুঝতে পারে না। 1.5 গুণ লাভ করেও স্বপন সন্তুষ্ট হয় না। স্বপনের লোভ আরও বেড়ে যায়। স্বপন তার বউকে বলে, এই নাও বউ আজকের টাকা। 3000 টাকা? এত টাকা আজ কি করে হলো? ময়দা তো রোজকার মতোই মাখিয়েছিলাম। হা 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 হা।
বলেছিলাম না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আজ আমি আলুর পরোটা সাইজ ছোট করে দিয়েছিলাম, তাই আজ আমার এত লাভ হয়েছে। কিন্তু তুমি যে ছোট করেছো, এতে কোনো সমস্যা হবে না? না, কেউ বুঝতে পারেনি। এবার আমাকে আর একটু বুদ্ধি লাগাতে হবে, আরো লাভ চাই আমার। পরদিন স্বপন দোকান খোলে। সে আজ গ্রাহকদের যাতে সন্দেহ না হয় এর জন্য পরোটার সাইজ আর ছোট করে না। সে আলুর পরোটা পাতলা করে বেলতে শুরু করে। এর কারণে সে কম ময়দায় বেশি পরোটা বেলতে পারে। আর সে তরকারিতে সবজি কমিয়ে দেয় আর কম দামি আলু দিয়ে তরকারি বানায়। ধীরে ধীরে গ্রাহকরাও তাকে বলতে শুরু করে, এটা আপনি কেমন আলুর পরোটা বানিয়েছেন দাদা? এ তো পাঁপড় মনে হচ্ছে। আর এই তরকারিতে সবজি তো একদমই নেই, শুধু আলু ভর্তি। সত্যি দাদা, আগে আপনার আলুর পরোটায় অনেক স্বাদ ছিল। আপনার আলুর পরোটা খাওয়ার জন্য দূর দূর থেকেও লোক আসতো। আর এখন আপনার আলুর পরোটায় সেই রকম স্বাদ নেই। এর থেকে ভালো আমরা আমাদের বাড়িতেই আলুর পরোটা বানিয়ে খাই। স্বপন ঘাবড়ে বলে, না না, কি বলছেন? আগেও আমি যেমন আলুর পরোটা বানাতাম, আজও তো সেই একই রকম বানিয়েছি। এরপর থেকে স্বপনের দোকানে গ্রাহকরা কম আসে। একদিন স্বপন চিন্তিত হয়ে তার বউকে বলে, বউ, এখন আমার আলুর পরোটা খুব কম বিক্রি হচ্ছে। তোমাকে আমি বলেছিলাম, যদি ধরা পড়ো তাহলে সব শেষ হয়ে যাবে। আমি বেশি লোভ করেছি, তাই এখন আমার এই অবস্থা। বুঝলে বউ, আমি আর লোভ করব না। আমি আবার আগের মতোই আলুর পরোটা বানাবো। পরদিন সকালে স্বপন তার দোকানে যায়। সেদিন গ্রামের জমিদারের নায়েব তার দোকানে আসে। আরে বাবু, আপনি আবার এত কষ্ট করে আসতে গেলেন কেন? কাউকে দিয়ে আমায় ডেকে পাঠাতেন, আমিই চলে যেতাম। স্বপন, আমি তোমার আলুর পরোটার নাম ডাক অনেক শুনেছি। লোকেরা বলে তোমার হাতের আলুর পরোটা যে খায় সে আর কখনো সেই স্বাদ ভুলতে পারে না। তো শোনো, জমিদারের নাতির জন্মদিনে পুরো গ্রাম নেমন্তন্ন করেছেন, আর উনি চান তাদের খাবার তুমি বানাও। তো তুমি কি পারবে বানাতে? হ্যাঁ বাবু, কেন পারবো না? আচ্ছা, তাহলে এই নাও কিছু অগ্রিম টাকা। সামনের বুধবার অনুষ্ঠান, তো তুমি সেদিন সবার জন্য খাবার বানিও। দেখো যেন কোনো ত্রুটি না থাকে। জমিদার বাবুর মান সম্মানের ব্যাপার, বাকি টাকা কাজ হওয়ার পর পাবে। আপনি চিন্তা করবেন না বাবু, আমি এমন খাবার বানাবো যে গ্রামের লোকেরা আঙুল চেটে খাবে। পরের বুধবার আসে। স্বপন অনুষ্ঠানের খাবার তৈরি করতে যায়। স্বপন তার সাহায্যের জন্য একজনকে তার সাথে নিয়ে আসে। তারপর সেখানে তারা খাবার বানাতে শুরু করে। দেখতে দেখতে জমিদারের অতিথিরা আর সব গ্রামবাসীরা আসে। বাহ দাদা, খাবারের গন্ধ তো বেশ ভালোই আসছে। আজ তো খেতে খুব মজা আসবে মনে হচ্ছে। সবার আগে জমিদার বাবুর বিশেষ অতিথিরা খায়। তারপর সব গ্রামবাসীরা এত সুস্বাদু খাবার দেখে লুটিয়ে পড়ে। আর দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই ওই খাবার শেষ হয়ে যায়। আরে দাদা, আমাকেও খাবার দিন, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো? কি বললে? খাবারের জন্য অপেক্ষা করছো? আরে তোমরা তো সব কিছু খেয়ে শেষ করে দিয়েছো, আর বলছো খাবার দাও। আরে এখন যাও এখান থেকে,
খাবার শেষ হয়ে গেছে। সব রাক্ষস, এত খেয়েও পেট ভরে না। কিন্তু বাবু, গ্রামের অর্ধেক লোকেরই তো এখনো খাওয়া বাকি আছে। যখন জমিদার বাবু খাবারের পুরো টাকা আপনারে দিয়েছে, তাহলে আপনি সবার জন্য খাবার কেন বানান নাই? তুই বেশি কথা বলিস না। আমি তো সবার জন্যই খাবার বানিয়েছিলাম, কিন্তু এই গ্রামবাসীরা সব রাক্ষস। 2-3 জনের খাবার একাই খেয়ে নিয়েছে। জমিদারের বাড়ি কম খাবার তৈরির কারণে অনুষ্ঠানে আসা অর্ধেক গ্রামবাসীরাই খেতেই পায় না। কিন্তু জমিদার বাবুর সামনে তারা কিছু বলতে পারে না, আর না খেয়েই বাড়ি ফিরে যায়। এরপর গ্রামে কিছুদিন ধরেই এই আলোচনাই হয়। একদিন এই ব্যাপারেই আলোচনা হচ্ছিল। তখনই সেখান থেকে জমিদারের নায়েব কোনো কাজে যাচ্ছিল, আর তখনই সে লোকেদের এই কথা বলতে শোনে। আরে দাদা, আমিও তো শুনেছিলাম জমিদারের মন অনেক বড়, আর লোকটাও খুব ভালো। কিন্তু এ কেমন ব্যবহার করলো আমাদের সাথে? নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আমাদের এইভাবে অপমান করলো। যদি এরকমই ওনার করার ছিল, তাহলে কেন ডাকতে গেল আমাদের? অর্ধেক গ্রাম ওনার বাড়ি থেকে খালি পেটে এসছে। হ্যাঁ, ঠিক বলেছ। এর থেকে নেমন্তন্নই করতো না। লোকেদের কথা শুনে নায়েব কিছু বুঝতে পারে না। নায়েব তাদের জিজ্ঞেস করে, এসব আপনারা কি বলছেন? জমিদার বাবুর বাড়ির অনুষ্ঠানে আপনারা খাবার পাননি? হ্যাঁ বাবু, আমরা ওই দিন না খেয়েই চলে এসেছিলাম। লোকটার কথা শুনে নায়েব স্বপনকে সন্দেহ করে। তাই সে স্বপনের সাথে কথা বলতে স্বপনের দোকানে যায়। এসব কি শুনছি স্বপন? গ্রামবাসীরা জমিদার বাবুর নামে এসব কি বলছে? আপনি কি বলছেন বাবু? আমি কিছু বুঝতে পারছি না। তুমি এটা বলো আমাকে, যখন আমি তোমাকে সব গ্রামবাসীদের খাওয়ানোর জন্য জিনিস আনার সব টাকা দিয়েছিলাম, তাহলে অনুষ্ঠানে অর্ধেক লোকই খেতে পায়নি কেন? নায়েবের কথা শুনে স্বপন একটু ঘাবড়ে যায়, কিন্তু স্বপন বাহানা বানিয়ে বলে, বাবু, আপনি জানেন না ওই গ্রামবাসীরা কত খেতে পারে। রাক্ষসও ওদের কাছে হার মানবে। কখন যে ওরা সব খাবার খেয়ে শেষ করে দিয়েছে আমি বুঝতেই পারিনি। একজন 4 বার খাবার খেয়েছে। তো আপনিই বলুন, এতে আমার কি দোষ? স্বপনের কথা শুনে নায়েবের স্বপনের কথা বিশ্বাস হয়ে যায়। তাই নায়েব তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ঠিক তখনই স্বপনের সাথে অনুষ্ঠান বাড়ি কাজ করা লোকটা স্বপনের থেকে অনুষ্ঠানের দিনের কাজ করার টাকা চাইতে আসে। বাবু, ওই দিন আমি জমিদার বাবুর বাড়ির অনুষ্ঠানে যেই কাজ করেছিলাম, আমারে ওই দিনের কাজের টাকাটা দিন। আমি মায়ের জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যাব। আপনি যদি টাকাটা দেন, আমার তাহলে খুব উপকার হয়। কি বললি? অনুষ্ঠানে কাজ করার টাকা? আমার কথা ঠিক করে শুনে নে। তোর মাইনের বদলে তুই আর 1 টাকাও পাবি না। এইদিকে সারাদিন এখানে একটা কাজও করিস না, আর অনুষ্ঠানের টাকা চাইছিস? বাবু, আমি সারা রাত থাইকে আপনার সাথে সব কাজ করেছিলাম। আপনারে তো আমার টাকা দিতেই হবে। তোকে একবার বললাম তো, বুঝিস না নাকি? 1 পয়সা দেবো না তোকে। বেরিয়ে যা এখান থেকে। স্বপনের এমন ব্যবহারে বটুর অনেক খারাপ লাগে। তাই সে রেগে নায়েবের কাছে গিয়ে স্বপনের ব্যাপারে সব কথা বলে দেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। মনে হচ্ছে স্বপনের টাকার লোভ খুব বেড়েছে। তুমি চিন্তা করো না, তুমি তোমার প্রাপ্য টাকা নিশ্চয়ই পাবে, আর স্বপনকে ওর এই কাজের শাস্তি। নায়েব বটুকে নিয়ে স্বপনের দোকানে যায়। স্বপন নায়েব আর বটুকে একসাথে দেখে ভয় পেয়ে যায়। স্বপন কিছু বলার আগেই নায়েব বলল, কি স্বপন, মনে হচ্ছে টাকার একটু বেশি লোভ হয়ে গেছে তোমার। মানে এটা কি বলছেন বাবু? লোভ? কিসের লোভ? আর নাটক করে লাভ নেই, বটু আমায় সব বলেছে।
কি করে তুমি অনুষ্ঠানের টাকা থেকে অর্ধেক টাকা নিজের কাছে রেখে দিয়েছো আর ওর কাজের টাকাও ওকে দাওনি। তোমার মতো লোভী আর বেঈমান লোককে পুলিশই ঠিক করতে পারে। আমি এক্ষুনি পুলিশকে জানাচ্ছি, তারাই তোমার ব্যবস্থা নেবে। ক্ষমা করে দিন বাবু, পুলিশকে ডাকবেন না। আমি এক্ষুনি ওর কাজের টাকা আর আপনাকে আপনার টাকা ফিরিয়ে দিচ্ছি। কিন্তু এমন করবেন না বাবু, টাকা তো তোমায় দিতেই হবে, কিন্তু এই কাজের শাস্তি তুমি পাবেই। নায়েবের কথায় ভয় পেয়ে স্বপন বটুকে বটুর প্রাপ্য টাকা আর নায়েবকে বাকি সব টাকা দিয়ে দেয়। তখন নায়েব স্বপনকে বলে, তুমি জানো তোমার জন্য পুরো গ্রামে জমিদার বাবুর কত বদনামি হয়েছে। যদি চাও যে আমি পুলিশকে না জানাই, তাহলে এক্ষুনি আমার সাথে পঞ্চায়েতে চলো আর সব গ্রামবাসীর সামনে নিজে তোমার এই কাজের কথা বলো, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। পুলিশের ভয়ে স্বপন তার সব ভুল স্বীকার করে যে সে লোভে এসে এই ভুল করেছে, যার জন্য পুরো গ্রামে জমিদারের বদনামি হয়। স্বপন সব গ্রামবাসীদের কাছে ক্ষমা চায়, কিন্তু তার এই কাজের জন্য সব গ্রামবাসীদের সামনে তার অনেক বদনামি হয়, যার কারণে সে তার বউকে নিয়ে সারা জীবনের জন্য এই গ্রাম থেকে চলে যায়। আর তার এই লোভের কারণে অনেক সমস্যার সামনা করতে হয়।